সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। হোমক ক্রিকেটে বাঁধ ভাঙা উল্লাস। পাকিস্তান এবং ভারত দুইটা দলের সাথে খেলা হলে আমাদের পুরো আমাদের হার্টবিট লড়ে যায় এবং আমাদের ম্যাচ জিতলে আমাদের ঈদের চেয়েও বেশি আনন্দ লাগে। বলা ভেঙে গেছে চিল্লাইতে চিল্লাইতে। তাসকিন, ও মাই গড, সুপার মুস্তাফিজুর সুপার, এন্ড লাস্ট ওভার সিলিং ওভার রিশাদ ইজ সুপার হিরো, দ্য উইনার অফ দ্য ম্যাচ বাংলাদেশ। ইয়েস, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শেষ ভালোটা ভালোভাবে শেষ করতে পেরেছি। Captaincy was good. Salman Agha played really well. And একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে। Amazing play by our team. প্রথম দিনও আমরা খুব ভালো খেলেছিলাম and ফাইনালের মতো আসলে খেলা হয়েছে। ফুটবল প্রেমীদের জন্য এক রাশ হতাশা। মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির বলি হলো ফিনালিজিমা, ইউএফা কনমেবলের যৌথ সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। শেরি বাংলায় দর্পচূর্ণ হলো পাকিস্তানের, ধুলোয় মিলিয়ে গেল শাহিন শাহ আফ্রিদিদের একের পর এক চেষ্টা। মিরপুরের সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 11 রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতল মেহেদী মিরাজ বাহিনী। তানজিদ তামিমের সেঞ্চুরির পর বল হাতে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা। প্রথম 9 ওভারে 54 রান দিলেও শেষ ওভারে 2 রানে 1 উইকেট নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিশাদ হোসেন। 2025-এর মতো 2026-এও ছক্কার বৃষ্টি অব্যাহত রেখেছেন জুনিয়র তামিম। 7 ছক্কায় মিরপুর আর পাকিস্তানের বিপক্ষে গড়েছেন রেকর্ড। 1080 দিন, প্রায় 3 বছরের অপেক্ষার অবসান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। সালমান আখার বল সীমানা ছাড়া করে ম্যাজিক ফিগার ছুঁয়েছেন বাংলাদেশ ওপেনার। নিজের 31তম ওয়ানডেতে নার্ভাস 90-তে আটকে না থেকে সাহসিকতার পরিচয় দিয়েছেন 6 হাঁকিয়ে। ওয়ানডে টি20 মিলে এর আগে 16 বার হাফ সেঞ্চুরি করলেও হচ্ছিল না সেঞ্চুরি। হোম অফ ক্রিকেটে এবার আর আক্ষেপ নয়, তানজিদ তামিমের উলয় পূর্ণতা, বিশ্বাস আর নতুন অগ্রযাত্রার বার্তা। পাকিস্তানের বিপক্ষে 47 বলে 50 একই ধাঁচে খেলে সেঞ্চুরি পূরণ করেছেন সবশেষ ওয়ানডে সিরিজের সাইড বেঞ্চে থাকা তামিম। 7-6 আর 6-4-এ সাজানো ক্যারিয়ার সেরা 107 রানের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে কোনো বাংলাদেশির সবচেয়ে বেশি 6-এর রেকর্ড, মিরপুরেও স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। প্রায় 27 মাস আর 23 ম্যাচ পর ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের কোনো ব্যাটার। সবশেষ 2023 সালের ডিসেম্বরে সৌম্য সরকার করেছিলেন 169 রান। গত বছর আন্তর্জাতিক টি20-তে টাইগারদের হয়ে 41 ছক্কার রেকর্ড গড়েছিলেন তানজিদ। এবার টানটান উত্তেজনায় ম্যাচ জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা। তামিম, মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। আগামীতে নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা এই পারফরমেন্স অব্যাহত রাখবে বলে বিশ্বাস তার। এদিন মাঠে উপস্থিত থেকে দলের জয় উপভোগ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ম্যাচ শেষে ক্রিকেটারদের সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিকে দল জয়ের আনন্দের মাঝেও প্রতিপক্ষের ব্যাটার সালমান আঘাকে প্রশংসায় ভাসিয়েছেন সহ সভাপতি ফারুক আহমেদ। আরেক সহ সভাপতি সাখাওয়াত হোসেনের কাছে ম্যাচের সেরা মুহূর্ত ইনজুরি নিয়েও মোস্তাফিজের উইকেট এনে দেয়া। দলের এই নিবেদনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি কর্তারা। মোস্ট নেল বাইটিং একটা ম্যাচ হয়েছে। অ্যামেজিং প্লে বাই আওয়ার টিম, এক্সেলেন্ট। লাস্টের দিকে আসলে এক বলে রান করতে হবে, ওগুলা অ্যামেজিং প্লে অ্যান্ড সো প্রাউড অফ আওয়ার ন্যাশনাল টিম। এই ধরনের ম্যাচই আসলে আমাদের করতে হবে আরো। তো ইনশাল্লাহ সামনে আবার নিউজিল্যান্ড আসছে, উই লুক ফরওয়ার্ড টু সাচ গেমস। সালমান আগা প্লেড রিয়েলি ওয়েল এন্ড একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে, বাট আই থিঙ্ক ক্যাপ্টেন্সি ওয়াজ গুড। খুব ভালো, বাট অনেক টেনশনে ছিলাম লাস্ট মুহূর্তে যে আজকে সিরিজটা জয় করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শেষ ভালোটা ভালোভাবে শেষ করতে পেরেছি। দেশ আমরা যেভাবে মুস্তাফিজের জন্য ঝাঁপিয়ে পড়েছি, মুস্তাফিজও পড়েছে, দেখছেন। সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্যাট্রিয়টিজম ফর দ্য কান্ট্রি, ফর দ্য গেম। সো ওয়ান্ডারফুল। আমরা এক নিঃশব্দে বলবো, বাংলাদেশ ক্রিকেট টিম দেশের জন্য খেলে এবং তারা তাদের সবকিছু উজাড় করে খেলে। আহত অবস্থায় দেখছেন কিভাবে তারা জিতেছে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। দীর্ঘদিন পর ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটালো বাংলাদেশ দল। টি20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা পাকিস্তানকে সিরিজ হারিয়ে ঘোচালো টাইগাররা। আর এমন জয়ে মিরপুর স্টেডিয়ামে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছিলেন সমর্থকরা। তানজিদ তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদের প্রশংসায় ভাসিয়েছেন তারা। বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতছে, এটা আসলে আমরা বুক ফুলে বলতে পারবো, আসলে খুশি। এটা আসলে বলে অনুভব আপনাদেরকে শেষ করা যাচ্ছে না, মনটা এত খুশি। অনেক আনন্দ বাংলাদেশ।
Bangladesh! Askin, oh my God! Superb. Mustafizur superb. And last over, thrilling over. Rishad is superhero, the winner of the match. Bangladesh! Yes! খুবই আনন্দ, ভাষায় প্রকাশ করার মতো না। খুবই উচ্ছ্বাসিত আমরা। আসলে এরকম একটা জয় ছিলাম, আর এরকম একটা কনটেক্সট ম্যাচ হয়েছে, যার কারণে মানে আনন্দটা আরো বেশি। তাসকিনের আউটটা, তাসকিন যে ব্রেক থ্রু করলো, হ্যাঁ, এই ব্রেক থ্রুটাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। আমরা আসলে আজকে সার্থক, কারণ বাংলাদেশ এরকম ম্যাচ আমাদের অ্যাভেলেবেল উপহার দিতে পারে না। আজকে আমরা এই রাত জেগে এই ম্যাচটা উপহার পেয়েছি। সামনে আমাদের ঈদ, তো ঈদের চেয়ে আসলে এই জয়টা আমাদের বেশি অনুভূতি কাজ করতেছে, তো সব মিলে আলহামদুলিল্লাহ। ক্রিকেট আইসিসি কোনো এক দলের নয়, কোনো দলই আইসিসির চেয়ে বড় নয়। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে এমন মন্তব্য করলেন সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ। যদিও নিরাপত্তা ইস্যুতে ভারত পাকিস্তান বরাবরই ভেন্যু বদলের সুবিধা পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে কেন এটা সম্ভব হয়নি সেই উত্তর না দিয়ে বরং এবারের বিশ্বকাপে দর্শক আগ্রহ ও সর্বোচ্চ লাভের কথা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান। মাঝে চেয়ারম্যান জয় শাহর বাংলাদেশ পাকিস্তান নিয়ে করা এক মন্তব্য নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের। যোগ্য দল হিসাবে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত, তবে তাদের টানা দ্বিতীয় শিরোপা উদযাপনে ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে সর্বত্রই দেখা গেছে জয় শাহকে। নিজে ভারতীয় হলেও আইসিসি চেয়ারম্যান কি পারেন কোনো দলের শিরোপা জয়ের উদযাপনে এভাবে অংশ নিতে? তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এসব আলোচনার মাঝে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেটারদের সম্মাননা প্রদানের এক অনুষ্ঠানে হাজির হয়ে বিশ্ব ক্রিকেটে আইসিসির ভূমিকা নিয়ে কথা বলেন জয় শাহ। সঙ্গে এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ পাকিস্তানকে খোঁচা দেন আইসিসি বস। টুর্নামেন্ট শুরুর আগে অনেক কথা হচ্ছিল, কিছু দল খেলবে কিনা, বিশ্বকাপ হবে কিনা। আমি বলতে পারি আইসিসি কোনো এক দলের নয়, কোনো দলই আইসিসির চেয়ে বড় নয়। সব দল মিলেই এই সংগঠন। অথচ মোস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। সূচি ও রাজনৈতিক টানাপোড়েনে ম্যাচ না খেলার হুমকিও দেয় পাকিস্তান। তবে বিশ্ব ক্রিকেটকে এসব প্রথম দেখিয়েছে ভারতই। টিম ইন্ডিয়ার দাবি মানা গেলে অন্য দেশের কেন নয়, এমন প্রশ্ন আসরের শুরু থেকেই। তবে সেসবের উত্তর না দিয়ে বিশ্বকাপের সফলতার গল্প শোনালেন জয় শাহ। এই বিশ্বকাপ দর্শক সংখ্যার সব রেকর্ড ভেঙেছে। একসঙ্গে 7.2 মিলিয়ন দর্শক ম্যাচ দেখেছে। সহযোগী দেশগুলো দারুণ খেলেছে। ভারত ট্রফি জিতেছে, সঙ্গে আমি সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলকেও অভিনন্দন জানাই, তারাও ভালো খেলেছে। দর্শক সংখ্যার সাফল্য তুলে ধরে মাঠের বাইরে সংকট আর প্রশাসনিক বিতর্ক আড়াল করতেই জয় শাহ এমন মন্তব্য করেছেন বলে মনে করেন অনেকে। বিসিসিআইয়ের সেই অনুষ্ঠানের শেষ দিকে আইসিসি চেয়ারম্যান টিম ইন্ডিয়ার অধিনায়ক ও কোচকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও পরামর্শ দেন। শীর্ষ থেকে নিচে নামতে সময় লাগে না, কিন্তু উপরে উঠতে সময় লাগে বছরের পর বছর। তাই 2030 থেকে 2036 লক্ষ্য ধরে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অনেকের মতে আগে বিসিসিআইয়ের দায়িত্বে থাকাকালে ভারতীয় ক্রিকেটের সাফল্যকে সামনে রেখে এখন বৈশ্বিক ক্রিকেট রাজনীতিতেও নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছেন জয় শাহ। এবারে ফুটবলের খবর। গুঞ্জন সত্যি করে বাংলাদেশের মাটিতে এখন দুই মার্কিন ফুটবলার রোনান আর ডেকলান লাল সবুজের হয়ে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। সুলিভান ব্রাদার্স। আমেরিকার হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা সম্মানের বলে মত তাদের। একই সঙ্গে পারফরমেন্স দিয়ে সমৃদ্ধ করতে চান এই দেশের ফুটবলকে। গুঞ্জনটা লম্বা সময় ধরে দুই আমেরিকান চমজ রোনান আর ডেকলান সুলিভান চড়াবেন বাংলাদেশের জার্সি। অবশেষে লাল সবুজে এই দুই প্রবাসী অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে। বড় ভাই কাভান সুলিভান বয়সভিত্তিক পর্যায়ে রিপ্রেজেন্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সুযোগ রোনান আর ডেকলানের সামনেও ছিল মার্কিন জার্সি গায়ে জড়ানোর, কিন্তু নানুর দেশের মায়ে পড়েই বাংলাদেশে আসা এই টুইনের। I just want to say right now how honored I am to be wearing the red and green finally. I know it's been a long time coming. I know the fans have been waiting for this. So it's really just an honor to represent the country, and I'm going to go out on that field. I'm going to fight. দুই ভাইয়ের মধ্যে রোনান সিদ্ধহস্ত ডিফেন্স সামলাতে আর রোনান মাস্টার ক্লাস ফরওয়ার্ড লাইনে। আমেরিকা কিংবা জার্মানি রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ বেছে নেওয়াটাকেই সম্মানের বলে মনে করছেন তারা। No, it wasn't. The fans made it an easy decision. I'm super excited to represent the country, and we got to win. Now it's time to win. Save Bangladesh and Sameed, Fahad, and everyone's been so helpful the entire process, and now we just got to reward that with winning this thing. এদিকে দলে তাদের ইনক্লুশন নিঃসন্দেহে শক্তি বাড়াবে বাংলাদেশের। এটা শুধু বয়স ভিত্তিকে নয়, বরং এক সময় জাতীয় দলও তার ইতিবাচক ফল পাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। কালকের থেকে ওদের প্র্যাকটিস শুরু। আমি আশা করি যে they will make an improvement to this side,
and not just that, I think they come from a place where they have a lot of new experiences. এটা আমাদের প্লেয়ারদের সাথে শেয়ার করবে, আমাদের প্লেয়াররাও এটা থেকে গ্রো করবে। রোনান আর ডেক্লানের বাবা আমেরিকান, মা জার্মানির, তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পড়া সলিভান ব্রাদার্সের। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে 26 মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে হামজারা। ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন বেশিরভাগ ফুটবলার। সোমবার থেকে শুরু হবে অনুশীলন। তবে ভালো পারফর্ম করেও এবারও কোচ হাভিয়ার ক্যাব্রেরার দলে জায়গা করে নিতে পারেনি গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আগামী 21 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। 22 মার্চ দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। বল বিধাতা হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন। যে লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছিল কোটি কোটি ফুটবল প্রেমী, সেই স্বপ্নের ফিনালিজিমা এখন শুধুই একরাশ দীর্ঘশ্বাস। লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি আর লামিন ইয়ামালের সেই ঐতিহাসিক দ্বৈরথটি আর হচ্ছে না। মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি আর ইউএফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বে শেষ পর্যন্ত বাতিলের খাতায় চলে গেল 2026-এর ফিনালিজিমা। গ্যালারির সেই গর্জন, পতাকার সমুদ্র আর ফুটবল জাদুকরদের লড়াই সবই হওয়ার কথা ছিল মরুর বুকে। কিন্তু যেখানে শান্তির গান গাওয়ার কথা ছিল ফুটবলের, সেখানে বারুদের গন্ধে ভারী আজ আকাশ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ফিনালিসিমা। কিন্তু মানবতার পরাজয়ে আজ থমকে গেছে মাঠের লড়াই। ইউরোজয়ী স্পেন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে থাকা সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, আর আরেক দিকে আগামীর নক্ষত্র লামিন ইয়ামাল। এই ম্যাচটি ছিল এক প্রজন্মের কাছ থেকে অন্য প্রজন্মের ব্যাটন বুঝিয়ে দেওয়ার সন্ধিক্ষণ। কিন্তু ক্যালেন্ডারের পাতা আর ইগোর লড়াইয়ে পিষ্ট হলো ভক্তদের আবেগ। উয়েফার বিবৃতিতে উঠে এসেছে একের পর এক ব্যর্থ চেষ্টার গল্প। কাতার সম্ভব না হওয়ায় তারা প্রস্তাব দিয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর, কিন্তু আর্জেন্টিনা তা নাকচ করে দেয়। এরপর প্রস্তাব যায় 2 লেগের ম্যাচে, একটি মাদ্রিদে অন্যটি বুয়েন্স আইরেসে, কিন্তু সেখানেও ঐক্যমত্য হয়নি। এমনকি 27 বা 30 মার্চ নিউট্রাল ভেন্যুতে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেয় আলবেসিলেস্তে ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনা চেয়েছিল ম্যাচটি 2026 বিশ্বকাপের পর আয়োজন করতে, কিন্তু স্পেনের ঠাসা সূচিতে ছিল না কোনো ফাঁকা জায়গা। শেষ পর্যন্ত আর্জেন্টিনা কেবল 31 মার্চ খেলতে রাজি হলেও সেই তারিখটা মানতে পারেনি উয়েফা। দুই পক্ষের এই অনর অবস্থানে অপমৃত্যু ঘটল এক ক্লাসিক লড়াইয়ের। সমালোচকরা বলছেন এটি কেবল একটি ম্যাচ বাতিল হওয়া নয়, এটি ফুটবলের এক মহাকাব্যের অসমাপ্ত সমাপ্তি। মেসির ক্যারিয়ারের শেষ লগ্নে এসে এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ না হওয়া ফুটবল বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। সাধারণ ভক্তদের এখন একটাই আক্ষেপ, হয়তো আর কখনোই মুখোমুখি দেখা হবে না এলএম10 এবং লামিন ইয়ামালের। মাঠের রাজনীতি আর ভূ রাজনীতির মার পেঁচে দিন শেষে হারলো ফুটবল, হারলো সাধারণ ফুটবল প্রেমীরা। লুসাইলের যে ঘাসে মেসি বিশ্বজয়ের গল্প লিখেছিলেন, সেখানে এক নতুন রূপকথা শুরু হওয়ার আগেই তা ধুলোয় মিলিয়ে গেল। উফ, কি জয় রে ভাই বাংলাদেশের, কি অসাধারণ জয়। অসাধারণ জয়ের চেয়ে বলতে হবে কি হাফ ছাড়া জয়, ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার মতো জয়। এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যেত তাহলে ভাই ভীষণ কষ্ট পেতাম, কেননা এই ম্যাচটা বাংলাদেশের হারার কোনো অপশন ছিল না। ম্যাচটা আমরা এতটা ডোমিনেট করছিলাম এবং একটা সময় ম্যাচের রেজাল্টটা এত অবভিয়াস মনে হচ্ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ ম্যাচ হেরে গেলে শুধুমাত্র যে আমরা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরেই থাকতাম, শুধু যে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে যেতাম তা নয়, এটার একটা লাস্টিং ইম্প্যাক্ট থাকতো বলে আমাদের টিমের উপর পড়তো বলে আমার কাছে মনে হয়। শেষ পর্যন্ত সেটা হয়নি। অনেকগুলো জায়গাতেও আবার আমরা একেবারে হেরেই যেতে পারতাম। সেইখান থেকে ম্যাচটা আমরা শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায় ভীষণ রকম নাটকীয়তার মাধ্যমে 11 রানে জিতে নিয়েছি লাস্ট ওভারে গিয়ে। বাংলাদেশ এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা 2-1 ব্যবধানে জয়টা যেমন নিশ্চিত করলো, ঠিক তেমনিভাবে আইসিসি